মিয়ানমারের রাখাইন রাজ্য এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সীমান্ত ঘেঁষে বয়ে গেছে ঐতিহাসিক নাফ নদী। এই নদীটির দৈর্ঘ্য প্রায় ৫৬ কিলোমিটার, যা দুই দেশের রাজনৈতিক সীমানাকে বিভক্ত করেছে। রাখাইন রাজ্যের উত্তরে প্রায় ২৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের সাথে। এই নাফ নদীকে সীমানা হিসেবে ব্যবহার করেই লাখ লাখ রোহিঙ্গা মিয়ানমারের সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশে প্রবেশ করে। তারা মূলত কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিয়েছেন, যা বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী শিবির। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যান। বর্ষাকাল আসলেই বাংলাদেশের কোন জায়গাগুলো সবচেয়ে বেশি বন্যায় ডুবে যায় চলুন দেখে নিই। প্রথমেই উত্তর পূর্বের হাওর অঞ্চল। ভারতের পাহাড়ি ঢলে সিলেট এবং সুনামগঞ্জ জেলা প্রতি বছর সবচেয়ে দ্রুত প্লাবিত হয়। এরপর রয়েছে উত্তরের ব্রহ্মপুত্র ও যমুনা নদীর অববাহিকা। কুড়িগ্রাম, গাইবান্ধা ও সিরাজগঞ্জে নদীর পানি উপচে তীব্র বন্যা দেখা দেয়। আর দক্ষিণে সাতক্ষীরা ও খুলনার উপকূলীয় অঞ্চল ভাসছে জোয়ারের পানিতে। এই বর্ষায় আপনার জেলার পরিস্থিতি কেমন কমেন্টে জানান। এই বিশাল দ্বীপটি হল আন্দামান দ্বীপপুঞ্জ। বাংলাদেশ থেকে এর দূরত্ব মাত্র ৯০০ কিলোমিটার আর মিয়ানমার থেকে মাত্র ৫০ কিলোমিটার। কিন্তু এত কাছে হওয়া সত্ত্বেও এটি বাংলাদেশ বা মিয়ানমারের নয়, এটি ভারতের অংশ। তবে আসল রহস্য এর চারপাশের সমুদ্র সীমায়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী স্থলভাগ থেকে সমুদ্রে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত নিজস্ব সমুদ্র সীমা পাওয়া যায়। মূল ভারত থেকে ১২০০ কিলোমিটার দূরে এই আন্দামান থাকার কারণে ভারত বঙ্গোপসাগরে বাড়তি প্রায় ৬,৬০,০০০ বর্গ কিলোমিটার সমুদ্র সীমা এককভাবে নিজেদের নিয়ন্ত্রণে পেয়েছে, যা ভারতের মোট সমুদ্র সীমার প্রায় ৩০%। তার মানে বাংলাদেশ আর মিয়ানমারের একদম ঘরের কাছে থেকেও এই দ্বীপের কারণে বঙ্গোপসাগরের বিশাল খনিজ সম্পদের আসল চাবিকাঠি এখন ভারতের হাতে। বাংলাদেশ কি আসলেই ছোট দেশ? আমাদের এক একটি বিভাগই পৃথিবীর এক একটি স্বাধীন দেশের সমান বিশাল। যেমন ঢাকা বিভাগের কাছাকাছি বা তার চেয়েও কিছুটা বড় হচ্ছে স্লোভেনিয়া। চট্টগ্রাম বিভাগের বিশাল জায়গা জুড়ে আছে বেলজিয়াম, যা চট্টগ্রামের ভিতরে অনায়াসে এঁটে যাবে। খুলনা বিভাগের চেয়ে কিছুটা কম হচ্ছে এল সালভাদর। রাজশাহী বিভাগের প্রায় একদম সমান হল ওশেনিয়ার দ্বীপরাষ্ট্র ফিজি। রংপুর বিভাগের চেয়ে আকারে বেশ ছোট হচ্ছে স্বাধীন দেশ গাম্বিয়া। বরিশাল বিভাগের চেয়ে কিছুটা কম হল দ্বীপরাষ্ট্র ভানুয়াতু। সিলেট বিভাগের ভিতরে অনায়াসে ঢুকে যাবে ঐতিহাসিক দেশ সাইপ্রাস, কারণ সিলেট এর চেয়েও বড়। আর সবচেয়ে ছোট ময়মনসিংহ বিভাগের কাছাকাছি হচ্ছে লেবানন, যা ময়মনসিংহের থেকে সামান্য কম এবং প্রায় একদম সমান। তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশ আসলে কতটা বিশাল। আপনি কোন কোন বিভাগে বসবাস করেন কমেন্ট করে জানিয়ে যান। বাংলাদেশের আবহাওয়ার এক অদ্ভুত বৈচিত্র্য রয়েছে। আপনি কি জানেন এদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালাখালে? সেখানে বছরে গড়ে প্রায় ৪,০০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়। ঠিক উল্টো চিত্র নাটোরের লালপুরে। এটি বাংলাদেশের সবচেয়ে কম বৃষ্টিপাত হওয়া অঞ্চল। এবার আসা যাক তাপমাত্রায়। দেশের সবচেয়ে উষ্ণ বা গরম স্থান হল চুয়াডাঙ্গা। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। অন্যদিকে শীতের তীব্রতা সবচেয়ে বেশি দেখা যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এটি বাংলাদেশের সবচেয়ে শীতলতম স্থান হিসেবে পরিচিত। বৃষ্টি আর তাপমাত্রার এই দারুণ বৈচিত্র্যই আমাদের প্রকৃতিকে করেছে অনন্য। আপনি কোন জেলা থেকে কমেন্ট করে জানিয়ে যান। বাংলাদেশকে একটি অবিশ্বাস্য রোড নেটওয়ার্কের প্রস্তাব দিয়েছে চীন। এই করিডোরটি চীনের কুনমিং শহর থেকে শুরু হবে। এরপর মিয়ানমারের প্রধান বাণিজ্যিক কেন্দ্র মান্দালয় হয়ে সরাসরি প্রবেশ করবে বাংলাদেশে। চট্টগ্রাম ও ঢাকা হয়ে এটি শেষ হবে বাংলাদেশের মোংলা বন্দরে গিয়ে। এর সবচেয়ে বড় সুবিধা হল চীন ও মিয়ানমারের সাথে বাংলাদেশের পণ্য পরিবহনের খরচ এবং সময় দুইই কমে আসবে প্রায় অর্ধেকে। একই সাথে মোংলা এবং চট্টগ্রাম বন্দর হয়ে উঠবে আন্তর্জাতিক বাণিজ্যিক হাব। তিন দেশের এই মেগা প্রজেক্টটির নাম চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর CMBEC। আপনার কি মনে হয় এটি হলে বাংলাদেশের কেমন সুবিধা হবে কমেন্ট করে জানিয়ে। বাংলাদেশ কি বড় কোনো ভূমিকম্পের ঝুঁকিতে? হ্যাঁ, কারণ আমাদের দেশ ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মিজ এই তিনটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই প্লেটগুলোর নড়াচড়ার কারণেই বাংলাদেশ মারাত্মক ঝুঁকিপূর্ণ। বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প হয় জাপানে। দেশটি রিং অফ ফায়ার অঞ্চলে থাকায় সেখানে বছরে হাজার হাজার ভূমিকম্প হয়। আর পৃথিবীতে সবচেয়ে কম ভূমিকম্প হওয়া এবং সবচেয়ে কম ঝুঁকিতে থাকা দেশগুলো হলো কাতার, বাহামা, চাদ, ফিনল্যান্ড
এবং উরুগুয়ে। তাই প্রাকৃতিক এই দুর্যোগ থেকে বাঁচতে আমাদের সচেতনতাই একমাত্র উপায়। এবং আপনি কোন জেলা থেকে কমেন্টে বলে যান। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ সবাই মনে করে এটি শুধু পর্যটকদের জন্য একটি সুন্দর দ্বীপ যেখানে কেউ থাকে না, কিন্তু সত্যিটা হলো 1890 সালের দিকে চট্টগ্রাম এবং মায়ানমারের রাখাইন অঞ্চল থেকে মাত্র 13টি মৎস্যজীবী পরিবার প্রথম এখানে এসে বসতি স্থাপন করে। সেই 13 পরিবার থেকে আজ দ্বীপের স্থায়ী জনসংখ্যা প্রায় 10,000। এখানকার মানুষের জীবন কিন্তু একদমই সহজ নয়। পুরো দ্বীপে কোনো সরকারি বিদ্যুৎ সংযোগ নেই, তারা সম্পূর্ণ নির্ভর করে সোলার প্যানেল আর জেনারেটরের ওপর। এদের মূল জীবিকা সাগরে মাছ ধরা। বিষয়টি জেনে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। পদ্মা আর যমুনা সেতু বাংলাদেশের কোন কোন জেলাকে বদলে দিয়েছে? প্রথমে যমুনা সেতু, এটি এপারের সিরাজগঞ্জ আর ওপারের টাঙ্গাইল জেলাকে সরাসরি যুক্ত করেছে। এর মাধ্যমে ঢাকার সাথে পুরো উত্তরবঙ্গের 16টি জেলার যাতায়াতের সময় এক ধাক্কায় 10 থেকে 12 ঘন্টা কমিয়ে দিয়েছে। আর পদ্মা সেতু যুক্ত করেছে মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা পয়েন্টকে। এই একটি সেতু ঢাকার সাথে বরিশাল, খুলনা, যশোর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলাকে সরাসরি কানেক্ট করেছে। ফলে যাতায়াতের সময় বেঁচে যাচ্ছে 4 থেকে 5 ঘন্টা। এই দুই সেতু তো যাতায়াত সহজ করলো। আপনার কি মনে হয় বর্তমানে বাংলাদেশের আর কোন জায়গায় এমন মেগা সেতু হওয়া সবচেয়ে বেশি জরুরি? দ্রুত কমেন্ট করে জানান। বাংলাদেশ কি একটাই দেশ থেকে তেল আমদানি করে? বাংলাদেশ মূলত দুই ধরনের তেল আমদানি করে, অপরিশোধিত তেল আর পরিশোধিত তেল। অপরিশোধিত তেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি আসে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে। এই তেল পরে পরিশোধন করা হয় চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। অন্যদিকে ব্যবহারযোগ্য তেল যেমন ডিজেল বা অকটেন, এগুলো সবচেয়ে বেশি আসে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থেকে। এছাড়াও কিছু তেল আসে ভারত, চীন এবং ইন্দোনেশিয়া থেকেও। অর্থাৎ বাংলাদেশ তেলের জন্য এক দেশের উপর নয়, বরং বিভিন্ন দেশের উপর নির্ভর করে। আপনি কি জানতেন বাংলাদেশের তেল আসে এতগুলো দেশ থেকে? কমেন্ট করে জানান। আমাদের এই ছোট্ট বাংলাদেশে ছোট বড় মিলিয়ে প্রায় 700-এরও বেশি নদী রয়েছে। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলো সম্পূর্ণ নদীহীন? এই তালিকায় সবথেকে বড় দেশের নাম শুনলে অবাকই হয়ে যাবেন। হ্যাঁ, সেই দেশটা হচ্ছে সৌদি আরব। এই বিশাল মরুভূমির দেশে একটা প্রাকৃতিক নদী নেই। শুধু সৌদি আরবই নয়, মধ্যপ্রাচ্যের ভিতরে অনেকগুলো দেশ রয়েছে, ওমান, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত। এই দেশগুলো ধনী হওয়া সত্ত্বেও এদের কাছে প্রাকৃতিক কোনো নদী নেই। এমনকি দ্বীপরাষ্ট্র মালদ্বীপ এবং বাহারাইনে কোনো নদী নেই। এরকম আর নদী ছাড়া কোন কোন দেশ রয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। ম্যাপে ভালো করে লক্ষ্য করুন, সেন্ট মার্টিন দ্বীপটি বাংলাদেশের টেকনাফ থেকে 9 কিলোমিটার দূরে আর মিয়ানমার উপকূল থেকে মাত্র 8 কিলোমিটার কাছে অবস্থিত। তাহলে মিয়ানমারের এত কাছে হওয়া সত্ত্বেও এটি কিভাবে বাংলাদেশের অংশ হলো? এর পেছনে রয়েছে 1937 সালের ইতিহাস। ব্রিটিশ শাসনামলে যখন বার্মাকে ভারত থেকে আলাদা করা হয়, তখন নাফ নদীর মাঝখান দিয়ে একটি সীমানা রেখা টানা হয়। এই রেখায় সেন্ট মার্টিনকে তৎকালীন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তীতে 1947 সালের দেশভাগ এবং 1971 সালে স্বাধীন বাংলাদেশের জন্মের পর উত্তরাধিকার সূত্রেই দ্বীপটি বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থেকে যায়। এই তথ্যটি কি আপনার আগে জানা ছিল? কমেন্ট করে জানিয়ে যান। বাংলাদেশ থেকে মাত্র 900 কিলোমিটার দূরে আন্দামান দ্বীপপুঞ্জ। মিয়ানমার থেকে এর দূরত্ব আরও কম, মাত্র 200 কিলোমিটার। আর ভারত থেকে এই দ্বীপপুঞ্জ প্রায় 1200 কিলোমিটার দূরে অবস্থিত। ভৌগোলিকভাবে এত কাছে হওয়া সত্ত্বেও এটি বাংলাদেশের দ্বীপ নয়, এমনকি এটি মিয়ানমারের সীমানাতেও পড়ে না। তাহলে এত দূরের দেশ ভারতের অংশ এটি কিভাবে হলো? এর পেছনে রয়েছে ব্রিটিশ আমলের ইতিহাস। 1858 সালে ব্রিটিশরা আন্দামানকে বন্দিশালা হিসেবে ব্যবহার শুরু করে। 1947 সালে দেশভাগের সময় কৌশলগত কারণে ব্রিটিশরা এই দ্বীপপুঞ্জকে ভারতের অংশ হিসেবেই হস্তান্তর করে। আর এই ঐতিহাসিক চুক্তির কারণেই আন্দামান আজ ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। পরবর্তী ভিডিও কি বিষয়ে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং রহস্যময় একটি দ্বীপ উত্তর সেন্টিনেল আইল্যান্ড। ভারতের আন্দামান সাগরে অবস্থিত এই দ্বীপে এমন এক আদিবাসী গোষ্ঠী বাস করে যারা বাইরের পৃথিবীর কোনো মানুষের সাথে যোগাযোগ রাখে না। যদি কোনো মানুষ ভুল করেও এই দ্বীপের সীমানায় পা রাখে, তবে এই আদিবাসীরা বিষাক্ত তীর ধনুক নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির এই যুগেও এই দ্বীপের আদিবাসীরা 1000 বছর আগের আদিম জীবনযাপন করছে। ভারত সরকার আইন করে এই দ্বীপে সাধারণ মানুষের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এমন আরও রোমাঞ্চকর তথ্য জানতে এখনই ফলো করে রাখুন এবং পুরো ভিডিও দেখে আসুন, লিংক উপরে বা ডিসক্রিপশনে। জানেন কি টাইটানিক জাহাজটি তার গন্তব্যের ঠিক কতটা কাছে এসে ডুবে গিয়েছিল? ম্যাপের এই রূপটি দেখলেই বুঝবেন ভাগ্য কতটা নিষ্ঠুর ছিল। 10 এপ্রিল
1912 ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে 2200 জন যাত্রী নিয়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয় তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ টাইটান। ইংলিশ চ্যানেল পার হয়ে ফ্রান্স এবং আয়ারল্যান্ড ছুঁয়ে জাহাজটি প্রবেশ করে উন্মুক্ত আটলান্টিক মহাসাগরে। গতি ছিল ঘন্টায় প্রায় 41 কিলোমিটার। লক্ষ্য ছিল 17 এপ্রিলের মধ্যে নিউ ইয়র্ক পৌঁছানো। কিন্তু যাত্রার 4 দিন পর 14 এপ্রিল রাত 11:40 নিউফাউন্ডল্যান্ড থেকে প্রায় 600 কিলোমিটার দক্ষিণে ম্যাপের ঠিক এই পয়েন্টে টাইটানিকের সামনে চলে আসে এক বিশাল আইসবার্গ। মাত্র 37 সেকেন্ডের চেষ্টাতেও জাহাজটিকে ঘোরানো সম্ভব হয়। প্রচণ্ড ধাক্কায় মাত্র 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে টাইটানিক চিরতরে তলিয়ে যায় সাগরের 12,500 ফুট গভীরে। নিউ ইয়র্ক পৌঁছানো আর কোনোদিনও সম্ভব হয়। মানচিত্রের সবচেয়ে অদ্ভুত রহস্য ছিটমহল, অর্থাৎ এক দেশের ভেতরে অন্য দেশের স্বাধীন ভূখণ্ড। ভারতের ভেতর বাংলাদেশের 51টি আর বাংলাদেশের ভেতর ভারতের ছিল 111টি টুকরো জমি। ঠিক এমনই অদ্ভুত সীমানা এখনও আছে ইউরোপের নেদারল্যান্ডস ও বেলজিয়ামের বার্লে নাসাউ অঞ্চলে। এবার পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ইতালির রোম শহরের ভেতরে মাত্র 121 একর জায়গা নিয়ে অবস্থিত ভ্যাটিকান সিটি। এটি পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র। এরপর মানচিত্রের এক মহাবিতর্কিত জায়গা দক্ষিণ চীন সাগর। খনিজ সম্পদ ও আন্তর্জাতিক বাণিজ্য পথের ওপর নিয়ন্ত্রণ নিতে এই সমুদ্রসীমা দাবি করছে চীন, ভিয়েতনাম, ফিলিপাইন ও মালয়েশিয়া। আমাদের বড় ভিডিওগুলো দেখে আসুন, লিংক ওপরে বা ডেসক্রিপশনে। ধন্যবাদ।